Agent Neon speaking, sir. Whistleblower Agent Dipti has been removed. ওপাশ থেকে ভেসে ওঠা ভারী কণ্ঠস্বর শোনা গেল। ফাইলটা সর্বোচ্চ গোপনীয়তার সাথে হেডকোয়ার্টারে নিয়ে আসতে হবে এজেন্ট। একটু থামলো কণ্ঠটা, তারপর শীতল ভঙ্গিতে যোগ করলো, ডোন্ট ডু এনি মিস্টেক লাইক এজেন্ট দীপ্তি। এজেন্ট নিয়ন দীর্ঘ সময় নিয়ে উত্তর দিল। Yes, sir. তার কথা শেষ হওয়া মাত্রই খট করে লাইনটা কেটে গেল। এজেন্ট নিয়ন কয়েক পা এগিয়ে লাল রঙের ফাইলটা তুলে নিল। ফাইলটা তুলে নিতেই সেখান থেকে কতগুলো ছবি আর কাগজ পড়ে গেল। এজেন্ট দীপ্তির ফাইল নিয়ে ছোটাছুটি করার সময় কোনো এক ফাঁকে হয়তো আলগা হয়ে গেছে। এজেন্ট নিয়ন ঝুঁকে কাগজগুলো তুলতে গিয়ে থমকে গেল। একটা হাসপাতাল আর অনেকগুলো 7-8 বছরের বাচ্চার ছবি। ছবিগুলোর নিচে লাল কালিতে লেখা কম্বাইন্ড প্রজেক্ট অফ ব্ল্যাক এজেন্সি অ্যান্ড হ্যাপি লাইফ হসপিটাল। নিজের অজান্তে ফাইলের অন্য পাতাগুলো উল্টাতে লাগলো এজেন্ট নিয়ন। ব্ল্যাক এজেন্সি একদল পাগলা রিসার্চদের সাথে ভয়ঙ্কর একটা চুক্তি করেছে। ব্ল্যাক এজেন্সি এই জানোয়ারগুলো বাংলাদেশের দরিদ্র বাচ্চাদের উপর এক্সপেরিমেন্ট চালানোর ব্যাপারটা আইন শৃঙ্খলা বাহিনীর আড়ালে রাখার ব্যবস্থা করে দিবে। তার বিনিময়ে ভয়ঙ্কর এক্সপেরিমেন্টের ফলাফল তারা ব্ল্যাক এজেন্সির সাথে শেয়ার করবে। এই পরিকল্পনায় খুব দ্রুতই বাস্তবায়ন হয়ে যাবে। এজেন্ট দীপ্তির পাগলামির জন্য তা কিছুটা হলেও দেরি হয়েছে। স্তব্ধ এজেন্ট নিয়নের কানে ফিসফিস করে বাজলো এজেন্ট দীপ্তির কণ্ঠটা। আমি আমার কাঁধে চেপে বসা অভিশাপটা তোমার দায়িত্বে দিয়ে গেলাম নিয়ন। এই বাক্যটা ঘুরে ফিরে বারবার কানে আঘাত করতে লাগলো এজেন্ট নিয়নের। এজেন্ট নিয়ন কান চেপে বসে পড়ল। মাত্র একটা মিনিটের জন্য হলেও পৃথিবীর সমস্ত শব্দ থেমে যেতে পারে না। এজেন্ট নিয়ন সেই নিস্তব্ধতায় একটু শ্বাস ফেলত। ভয়ঙ্কর রকমের ক্লান্ত মানুষদের একটু নিঃশ্বাস ফেলাটা বড় প্রয়োজন। ঝটকা মেরে চোখ খুলল এজেন্ট নিয়ন। 2 বছর আগে ঘটে গেছে সবকিছু, অথচ দীপ্তি নামের এই আতপাগল মেয়েটা এখনো কি ভয়ঙ্কর ভাবেই না তার স্মৃতিতে বেঁচে আছে। এজেন্ট নিয়ন আবারও চোখ বন্ধ করলো। তার বুক ধকধক করছে। নিজেকে সামলে নেওয়ার প্রয়োজন। আগে চোখ বন্ধ রাখার এত ইচ্ছে থাকলে একেবারে আমাকেই বলে দাও, জনমের মতো বন্ধ করে দিই। শ্লেষাত্মক এই কথা বলার ভঙ্গি এজেন্ট নিয়নের পরিচিত। সে দাঁতে দাঁত চেপে বলল। Major? মেজর সাদাত দরজার পাশে একটা চেয়ারে পা তুলে বসে সিগারেট টানছে। এজেন্ট নিয়নকে চোখ মেলতে দেখে সে নিরাসক্ত কণ্ঠে বলল, বাহ, কেমন স্বপ্ন দেখেছিলে যে একেবারে 2 বছরের বাচ্চার মতো নায়াগ্রা ফলস বইছে চোখে? এজেন্ট নিয়ন ঝটপট তার চোখ মুছে নিল। সহজ গলায় বলল, তেমন কিছু না, 2 বছর আগের এই কাহিনীর ফ্ল্যাশব্যাক হচ্ছিল আর কি। মেজর সাদাত উঠে দাঁড়ালো। এজেন্ট নিয়নের স্বপ্ন ব্যাখ্যায় তার কোনো আগ্রহ নেই। সে হাই তুলে বলল, দেখো ছোকরা বদমাস, তুমি বেলা 11টা পর্যন্ত ঘুমিয়েছ। তোমার নানা ধরনের ফরফরানের এনার্জি আছে, আমার নেই। আমি সব মিলে 2 ঘন্টার মতো ঘুমিয়েছি। আমার মেজাজ পুরোপুরিভাবে বিগড়ে আছে। তাই যা প্রশ্ন করব সোজা উত্তর দেবে। এজেন্ট নিয়ন আশেপাশে তাকালো। বড় খোলামেলা রুম, একটা টেবিল, খাট আর চেয়ার ছাড়া রুমে কিছুই নেই। অনেকটা মেজবাড়ির একটা রুমের মতো। এজেন্ট নিয়নের আহত পায়ে সুন্দর করে ব্যান্ডেজ করা। ডাক্তার তামান্নার কাজ নিশ্চয়ই। মেজর সাদাত শান্ত পায়ে হাঁটতে হাঁটতে এজেন্ট নিয়নের মুখোমুখি দাঁড়ালো। তারপর ঠান্ডা কণ্ঠে বলল, এজেন্ট নিয়ন, আমার মনে হচ্ছে এই কাহিনীতে তুমি কাকতালীয়ভাবে ঢুকে পড়োনি, বরং অনেক ভূমিকা আছে তোমার সবকিছুর পেছনে। এজেন্ট নিয়ন শান্ত গলায় বলল, আমরা এখন কোথায় যাচ্ছি মেজর? কথা শেষ হওয়ার আগে মুগুরের মতো মেজর সাদাতের ঘুষি এসে পড়ল এজেন্ট নিয়নের মুখে। সাথে সাথে গালে কালশিটে পড়ে গেল তার। মেজর সাদাত বাঁ হাতের মুষ্টি ডান হাত দিয়ে ধরে চাপা গলায় বলল, বাচ্চাটা কি ডক্টর রিচার্ডসনের ছেলে? সামান্য চমকালো এজেন্ট নিয়ন। নিচু গলায় বলল, হ্যাঁ। মেজর সাদাত বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করলো। তারপর থেমে থেমে বলল, বাচ্চাটার রিপোর্টও কি তুমি চেঞ্জ করেছ? এজেন্ট নিয়ন চোখ তুলে তাকালো। শান্ত গলায় বলল, হ্যাঁ। মেজর সাদাত হেঁটে হেঁটে দরজার পাশে রাখা চেয়ারটাতে বসলো। তারপর মাথা নিচু করে অপেক্ষা করতে লাগলো, যেন সে বুঝে গেছে এজেন্ট নিয়নের কথা শেষ হয়নি। এজেন্ট নিয়ন ধীরে সুস্থে তার পায়ের উপরের পাতলা চাদর সরালো। তারপর আহত পাটা ভাঁজ করে অন্য পা ঝুলিয়ে বিছানায় বসলো। গালের কালশিটে পড়া অংশটায় হাত রেখে সহজ কণ্ঠে বলল, মেজর, আপনি জিজ্ঞেস করছিলেন না এই কাহিনীতে আমার আরও ভূমিকা আছে? আপনি বলাতে একটু ভুল আছে। এই কাহিনীটা আসলে আমি বানিয়েছি। আপনি ডক্টর তামান্না, ক্যাপ্টেন ফারুক বা বাচ্চাটা, এরা সবাই আমার কাহিনীতে পার্ট প্লে করছে মাত্র। মেজর সাদাত এতক্ষণ সোজা হয়ে দাঁড়িয়েছিল, এবার আবারও চেয়ারে হেলান দিয়ে বসলো। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এজেন্ট নিয়ন, ফর এ কাইন্ড ইনফরমেশন, তোমাকে বাঁচানোর জন্য প্রক্রিয়াতে কোনো গোলাগুলির প্রয়োজন হয়নি। মানেটা বুঝতে পারছো?
মেজর সাদাত তার পকেটে রাখা পিস্তলটা টেবিলে রাখলো, আলতো করে টোকা দিতে দিতে যোগ করলো, আমার কাছে যে পিস্তলটা আছে সেটাতে এখনো 5টা বুলেট মোর দ্যান এনাফ, তাই না? এজেন্ট নিয়ন মাথা নিচু করে খুকু করে হাসতে লাগলো। হাসতে হাসতেই বলল, খুব মাথা ঠান্ডা আপনার, তাই না? খুব মাথা ঠান্ডা। তাহলে দীপ্তিকে কেন বাঁচালেন না? 2 বছর আগে ন্যায় বিচারের নামে এই ফালতু আইডিওলজি যখন ওই বোকা মেয়েটা মাথা গলিয়ে দিয়েছিল, তখন কেন হেল্প করলেন না তাকে? কেন বিশ্বাস করলেন না তাকে? ওর কাছে তো আপনি ছাড়া আর কোনো উপায় ছিল না। বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠল মেজর সাদাত। সে ফিসফিসে করলো। দীপ্তি, এজেন্ট নিয়ন চোখ তুলে তাকালো, বাঁকা হাসি হেসে বলল, ও সরি, আমাদের কোড নেমের বাইরের যে একটা নাম আছে সেটা আমরা প্রায় ভুলেই যাই মেজর। 2 বছর আগে 30শে এপ্রিল আপনার স্কুল ফ্রেন্ড নাজিয়া নিশাত ফোন করেছিল খুব জরুরি দরকারে। মনে হয় তার আছে আপনার? এজেন্ট নিয়ন চিৎকার করে বলল, মনে আছে মেজর। নাজিয়া নিশাত কিংবা এজেন্ট দীপ্তি যাই হোক, মেজর সাদাতের না, বরং চাচাতো বোন নিধির খুব ভালো ফ্রেন্ড ছিল। ওর কাছ থেকে সম্ভবত সে মেজর সাদাতের গল্প শুনেছিল। 30শে এপ্রিল বেলা 4টার দিকে নিশাতের ফোন পেয়েছিল মেজর সাদাত, এবং বলাই বাহুল্য মেয়েটার কথার এক বিন্দু বিশ্বাস করেনি সে। বাংলাদেশে তখন ব্ল্যাক এজেন্সি নামটা কোনো গুজবের মধ্যেই ছিল না, তাই হুট করে কেউ নিজেকে ব্ল্যাক এজেন্সির লোক বলে দাবি করে যদি বলে বেশ কিছু স্বনামধন্য রিসার্চার হিউম্যান এক্সপেরিমেন্ট করছে, তা আমলে নেওয়া কষ্টসাধ্য বটে। কিন্তু মেয়েটা এমন জোর করেছিল, বারবার বলছিল তার কাছে প্রমাণ আছে, কিন্তু সে ফোনে তা পাঠাবে না, হ্যাক হয়ে যাওয়ার চান্স আছে। মেজর সাদাত অবাক হলেও মেয়েটার সাথে দেখা করতে রাজি হয়েছিল চেনা জানা একটা ক্যাফেতে রাত 8:30টায়। কিন্তু মেজর সাদাত সে রাতে যেতে পারেনি। এজেন্ট দীপ্তি তার জন্য অপেক্ষা করতে করতে ব্ল্যাক এজেন্সির রাডারে চলে আসে। রাত ঠিক 12:27 এজেন্ট নিয়নের হাতে সে মারা যায়। এজেন্ট নিয়ন উন্মাদের মতো বলতে লাগলো, আমি এজেন্ট দীপ্তিকে খুন করেছি মেজর। ব্ল্যাক এজেন্সি থেকে আমাকে অ্যাসাইন করা হয়েছিল এজেন্ট দীপ্তিকে দুনিয়া থেকে সরানোর জন্য। ওকে মেরে ফেলায় আমি ফাইলের ভেতরের প্রমাণগুলো দেখে ফেলি, কিন্তু এদিকে ব্ল্যাক এজেন্সিও আমাকে সন্দেহ করা শুরু করে। পুরো 2টা বছর আমি মোটামুটিভাবে নজরবন্দি ছিলাম, এমনকি কোনো মিশনেও আমাকে অ্যাসাইন করা হয়নি। ততদিনে ডক্টর রিচার্ডসন তার সাঙ্গপাঙ্গ নিয়ে এই পাগলামি শুরু করে দিয়েছিল। 2 বছর পরে আমি প্রথম শৈবাল সিদ্দিক ক্লিন আপ মিশনে অ্যাসাইন হই। কপাল ভালো, সেই সাইকো যে এই হাসপাতালের শ্যাডো স্পন্সর, এই তথ্য ব্ল্যাক এজেন্সিও সম্ভবত জানতো না। ভাগ্য এই এতটুকু সহায় হওয়াটাই আমার জন্য যথেষ্ট ছিল। সেখান থেকেই আমি ধীরে ধীরে পুরোটা সাজাই। আপনার বাবার কাছে ইনফো ফাঁস করার মূল্য হিসেবে আমি কি চেয়েছিলাম জানেন? আমি সার্জেন্ট করেছিলাম আপনার স্কোয়াডকে হ্যাপি লাইফ হাসপাতালের রেইডের জন্য পাঠানো হয়। আপনার বাবাকে কয়েকটা ঘুষখোর সেনা অফিসার কাহিনী বলতেই আপনার বাবা সুরসুর করে তার অতি সৎ পুত্রকে এই অপারেশনের দায়িত্ব দিতে রাজি হয়ে যান। আর সেই থেকে আপনিও তো বাকি কাহিনীর মহানায়ক তো হয়ে বসেই আছেন। এজেন্ট নিয়ন খোঁড়াতে খোঁড়াতে উঠে দাঁড়ালো। স্তব্ধ হয়ে বসে থাকা মেজর সাদাতের সামনে দাঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আপনি যদি সে রাতে এজেন্ট দীপ্তিকে হেল্প করতেন, তাহলে না এজেন্ট দীপ্তি মারা যেত, না এই বাচ্চাটা নিজের বাবার হাতে এই ভয়ঙ্কর এক্সপেরিমেন্টের শিকার হতো। মেজর সাদাত, আপনি এই কাহিনীর নায়ক না, আপনি এই কাহিনীর সবচেয়ে বড় খলনায়ক। মেজর সাদাত কোনো উত্তর দেওয়ার আগে এজেন্ট নিয়ন টেবিলে রাখা পিস্তলটা মেজর সাদাতের কপাল বরাবর তুলে ধরল। বাচ্চাটাকে বাঁচানো দরকার ছিল আমার। থ্যাঙ্কস টু ইউ। বাচ্চাটাকে এখন নিরাপদে আছে। শৈবাল সিদ্দিকও কয়েকদিন ঠান্ডা থাকবে, তাই আপনাকে আমার আর প্রয়োজন নেই মেজর সাদাত। কঠিন কণ্ঠে বলল। মেজর সাদাত তার অসম্ভব রকমের শান্ত চোখ তুলে তাকালো, সহজ গলায় বলল, বাচ্চাটার বাবা ডক্টর রিচার্ডসন, বাট হাউ অ্যাবাউট মম? তুমি বাচ্চাটা ইনফো ছড়িয়েছ, তুমি খুব ভালো করে জানো বাচ্চাটার মা কে, তাই না? ড্যাম্প মেজর, এখনও আপনার কথা বলার মুখ আছে দেখে আশ্চর্য হচ্ছি। চিবিয়ে চিবিয়ে বলল এজেন্ট নিয়ন। এজেন্ট নিয়ন তার কথা শেষ করার আগে গলার কাছে শীতল স্পর্শ টের পেল। মাথাটা তার এতই গরম ছিল যে একজন যে বিড়ালের মতো নিঃশব্দে তার পিছনে দাঁড়িয়েছে তা সে খেয়ালই করেনি। একটা সামান্য বল পয়েন্ট তার গলার ধমনির কাছে তাক হয়ে আছে। একটা নারী কণ্ঠের সাথে তা আরো বিপজ্জনক ভঙ্গিতে এগিয়ে এলো তার গলা বরাবর। Agent Neon, you better drop the gun. মেজর সাদাত অলস ভঙ্গিতে সিগারেট ঠোঁটে নিল, সহজ গলায় বলল,
কলম বলে অবহেলা করলে কিন্তু পস্তাবে। তামান্নার হাতে কলম আসলেই মারাত্মক একটা অস্ত্র। এজেন্ট নিয়ন, রিভলভার জিনিসটার সবচেয়ে হাস্যকর ব্যাপার কি বলতে পারো? সামান্য এক টুকরো ধাতব টুকরো ছাড়া জিনিসটা পুরোপুরিভাবে বাচ্চাদের খেলনা হয়ে যায়। মেজর সাদাত অলস ভঙ্গিতে তার পকেট থেকে কয়েকটা বুলেট বের করে টেবিলের উপর রাখলো। এজেন্ট নিয়ন সেগুলোর দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে ফেললো। তার হাতে রিভলভারে কোনো বুলেট নেই। সামনের চেয়ারে বসে থাকা বরফের মতো ঠান্ডা মাথার এই মেজর অনেক আগে এই রিভলভারের প্রত্যেকটা বুলেট সরিয়ে রেখে তার সামনে রেখে দিয়েছে। এজেন্ট নিয়নও নির্বোধের মতো সেই ফাঁদে পা দিয়েছে। এজেন্ট নিয়ন দাঁতে দাঁত ঘষে পিস্তল মেঝেতে ফেলে দিল। দাবার চাল আবারও পাল্টে গেছে। মেজর সাদাত তার ঠোঁটের কোণে সিগারেট টান দিয়ে বলল, বাচ্চারা যে ডক্টর রিচার্ডসনের ছেলে, এই তথ্য আমাদের কাছে কেন আড়াল করা হয়েছিল এজেন্ট নিয়ন? এজেন্ট নিয়ন শব্দ করে হাসলো। বাচ্চাটা ডক্টর রিচার্ডসনের ছেলে, এই তথ্য আপনি জানলে বাচ্চাটাকে বাঁচানোর জন্য এতটা পাগলামি করতেন কি? না, করতেন না। দানবের বাচ্চাকেও সবাই দানবই মনে করে, মেজর। মেজর সাদাত সিগারেটের ধোঁয়া ছাড়লো, সহজ গলায় বলল, আমি মনে করি না। দানবের বাচ্চা দানব তখনই হয় যখন সে দানবের কাছ থেকে ট্রেনিং পায়। এজেন্ট নিয়ন বাঁকা হাসি হাসলো, চিবিয়ে চিবিয়ে বলল, আপনার আইডিওলজি যে এত উন্নত, এই তথ্য আমার জানা ছিল না। তোমাকে জানানোর বিন্দুমাত্র ইচ্ছেও আমার নেই। মেজর সাদাত নির্বিকার কণ্ঠে বলল, বাই দ্য ওয়ে, আমার পরের প্রশ্নটা খুব সহজ নিয়ন। বাচ্চাটার মা কিংবা অন্য যে কোনো ফ্যামিলি মেম্বার, তাদের কোনো অস্তিত্ব আছে কিনা? মেজর সাদাত আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো এজেন্ট নিয়নের সামনে। এজেন্ট নিয়ন সাপদের মতো চোখ তুলে তাকালো, কিছু বলল না। তামান্না তার পিছনে দাঁড়িয়ে আছে, এজেন্ট নিয়নের গলায় কলমের নিপ চেপে ধরে। এজেন্ট নিয়ন কোনো উত্তর দিচ্ছে না দেখে সে কষিয়ে লাথি মারল এজেন্ট নিয়নের পায়ের ব্যান্ডেজ বাঁধা জায়গায়। তাজা আঘাতে আচমকা লাথির ধাক্কা সামলাতে না পেরে হাঁটু ভেঙে নিচে বসে পড়ল এজেন্ট নিয়ন। ঠোঁট কামড়ে ভয়ঙ্কর ব্যথাটা সহ্য করতে হলো তাকে। মেজর সাদাত মেঝেতে পড়ে থাকা রিভলভারটা তুলে নিল, তারপর ঘুরে টেবিলের কাছে দাঁড়ালো। শান্ত হাতে একটা একটা করে বুলেট ঢুকাতে লাগলো রিভলভারের খালি চেম্বারে। ইঙ্গিতটা খুব স্পষ্ট, এজেন্ট নিয়ন এই প্রশ্নের উত্তর না দিলে বিনা দ্বিধায় তার মাথাটা উড়িয়ে দেবে মেজর সাদাত। এজেন্ট নিয়ন থেমে থেমে বলল, সাইমা সরোয়ার। মেজর সাদাত ঘাড় কাত করে তাকালো, শান্ত কণ্ঠে বলল, প্রফেসর সাইমা সারওয়ার, মিরাকেল অফ আর্থ। বাংলাদেশের খ্যাতিমান পরিবেশবিদ প্রফেসর সাইমা সারোয়ার একটা সময় সেভ দ্য ওয়াটার নামের এক প্রকল্প দিয়ে সারা দুনিয়া হইচই ফেলে দিয়েছিল। শিল্পক্ষেত্রে ওয়াটার রিসাইক্লিংয়ের যে মডেল সে বানিয়েছিল তা এখন শিল্প উন্নত দেশগুলোর বেশিরভাগ ইন্ডাস্ট্রি ফলো করে। এই অসাধারণ কাজটার জন্য তাকে রীতিমতো আয়োজন করে মিরাকেল অফ আর্থ উপাধি দিয়ে দিয়েছিল খবরের কাগজগুলো। কবছর আগে মহিলা সবকিছু ছেড়ে ছুড়ে বিদেশে চলে যায়, কিন্তু তার নামটা এখনও মুছে যায়নি পেপার পত্রিকার কল্যাণে। নিয়ন ছোট্ট করে শ্বাস ফেলল। ইয়েস, বাচ্চারা ডক্টর রিচার্ডসন আর প্রফেসর সাইমা সারোয়ারের ছেলে। 5 বছর আগে তাদের ডিভোর্স হয়। তার ঠিক কিছুদিন পরই তাদের এক ছেলে হারিয়ে যায়। সাইমা সারোয়ার এই বছর পাগলের মতো তার বাচ্চাটাকে খুঁজিয়ে বেরিয়েছিল। রিসেন্টলি বিদেশে চলে যায়। তার অন্য ছেলের হার্টে প্রবলেম আছে। বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাকে বাধ্য হয়ে যেতে হয়েছে। অন্য ছেলে? তামান্না কৌতূহলী কণ্ঠে বলল। এজেন্ট নিয়ন শান্ত কণ্ঠে বলল, সাইমা সারোয়ারের যমজ বাচ্চা হয়েছিল ডক্টর তামান্না। দিস কিড হ্যাজ এ টুইন ব্রাদার। কিন্তু এই শয়তান বাচ্চার সাথে তার যমজের এক চেহারা ছাড়া কোনো মিল নেই। একটা আগুন তো অন্যটা বরফ। তামান্না চাপা গলায় বলল, আর একবার বাচ্চাটাকে শয়তান বলে সোজা খুন করে ফেলবো। ড্যাম। আচমকা শব্দ করে হেসে উঠল মেজর সাদাত। তামান্নার এজেন্ট নিয়ন দুজনাই তাদের ঝগড়া থামিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। মেজর সাদাতকে তারা শব্দ করে কখনো হাসতে দেখেনি, আর এমন একটা পরিস্থিতিতে কেউ হাসতে পারে সেটিও আশ্চর্যের বিষয়। মেজর সাদাত টেবিলে দুহাত ঠেসে ধরে মাথা ঝুঁকিয়ে ছাড়া 2 মিনিট হাসতেই লাগলো। এর মানে বাচ্চাটার ফ্যামিলি আছে। এজেন্ট নিয়ন স্ট্রাক করল। ডক্টর তামান্না, শখের ঠেলায় পাগল টাগল হয়ে যায়নি তো আপনার মেজর মহাশয়? মেজর সাদাত তামান্নার দিকে ফিরে বলল, দেখেছো তামান্না, আমি বলেছিলাম না আমি বাচ্চাটাকে একটা স্বাভাবিক জীবন দেব। সি নাও ইটস ইজি। এর একটা ফ্যামিলি আছে। বাচ্চাটার মা তাকে পাগলের মতো খুঁজছে। বাচ্চাটাকে আর কেউ না হোক, তার মা আছে, ভাই আছে।
তামান্না দু হাত দিয়ে মুখ ঢাকলো। মেজর সাদাতকে সে কখনো চিনতে পারবে এটা সেও আশা করেনি, কিন্তু তার সামনের এই মানুষটা কিছু সময়ের জন্য ভয়ঙ্কর, নিষ্ঠুর আর স্বার্থপর, আবার কিছু সময়ের জন্য অসম্ভব হৃদয়বান একজন মানুষ। সে জানে এত এত মুখোশের ভিড়ে আসল মানুষটাকে দেখার ইচ্ছেটা অন্যায়, কিন্তু এই প্রথম তার মেজর সাদাতের সত্যিকার রূপটা জানার তীব্র কৌতূহল হলো। তামান্না গাঢ় কণ্ঠে বলল, মেজর, আপনি কেন বাচ্চাটাকে বাঁচানোর জন্য এত পাগলামো করছেন? মেজর সাদাত স্থির চোখে তামান্নার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর নিচু কণ্ঠে বলল, 7 বছর ধরে আমি আমার আশেপাশে একটা বাচ্চা মেয়েকে দেখছি তামান্না। সে বাচ্চা মেয়েটা যাকে আমি শুধুমাত্র সেনা কমান্ডের আদেশ অমান্য করে ভয়ে বাঁচাতে পারিনি, তাই সেই রাতে হ্যাপি লাইফ হাসপাতালে বাচ্চাটাকে দেখে কেন যেন মনে হলো বাচ্চাটাকে আমি যদি বাঁচাতে পারি তাহলে আমি হয়তো সেই দুঃস্বপ্ন থেকে মুক্তি পাবো। আমার আশেপাশে পুতুলের মতো মেয়েটার রক্তমাখা হাসি হয়তো আমাকে আর দেখতে হবে না। মেজর সাদাত স্তব্ধ হয়ে দাঁড়ানো তামান্নার চোখে চোখ রেখে বলল, বাচ্চাটারা আমি নিজের স্বার্থে বাঁচাচ্ছি তামান্না। ইউনো, আমি সেলফিশ পারসন। তামান্নার চোখে কেন জানি পানি চলে এলো প্রায়। সে একটু হেসে মাথা নাড়ালো। ইয়েস স্যার, আই নো। মেজর সাদাত এজেন্ট নিয়নের দিকে ফিরে হাই তুলল। এজেন্ট নিয়ন, ইউ আর ফ্রি টু গো। এজেন্ট নিয়ন পুরোপুরি বোকা বনে গেল। সে তোতলাতে তোতলাতে বলল। মেজর সাদাত চেয়ারে বসে চোখের উপর হাত রাখলো, বিরক্ত কণ্ঠে বলল, ইউ আর ফ্রি টু গো মানে বোঝো না? বিদায় হও। নেক্সট টাইম আমার ত্রিসীমানা দেখলিস সোজা গুলি করবো আমি। এজেন্ট নিয়ন একটু কুকিয়ে উঠে দাঁড়ালো, বলল, আর শৈবাল সিদ্দিক যদি আপনাকে খুন করতে আসে? শৈবল সিদ্দিক ঘাস খায় না। নির্বিকার কণ্ঠে বলল মেজর সাদাত। আমি বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল শাহিন সাদাতের ছেলে। আমাকে মারলে আমার আব্বাজান তার দোষ তুলে ফেলবে। সে বুদ্ধির ব্যাচে আমাকে আটকাইতে চাইবে। আর আমি চাপা গলায় বলল এজেন্ট নিয়ন। আমি যদি আপনাকে খুন করতে আসি? মেজর সাদাত মৃদু হাসলো, শান্ত কণ্ঠে বলল, সেক্ষেত্রে তুমি মরবে। এজেন্ট নিয়ন আর কিছু বলার আগে তামান্না তার গলায় আবারও কলম ঠেসে ধরল, শীতল কণ্ঠে বলল, মেজর সাদাত আপনাকে কি বলেছে তা আপনি শুনেছেন নিশ্চয়ই। ভালো ভালো বিদায় হন। এজেন্ট নিয়ন শ্রাক করলো, তারপর খোঁড়াতে খোঁড়াতে বাইরের জন্য পা বাড়লো। দরজার কাছে কি মনে করে যেন থামলো। সে তামান্নার দিকে ফিরে বলল, ডক্টর তামান্না হাসিন খান, আপনি মিক্সড মার্শালে অলিম্পিক গেমসে সিলেক্টেড হয়েছেন 2016-তে, এম আই রাইট? তামান্না শান্ত কণ্ঠে বলল, সেকেন্ড রাউন্ডের ইনজুরির জন্য বাদ পড়ে গিয়েছিলাম, সো বলার মতো কিছু না। ড্যাম্প! এই মেজর সাদাত তার পাগলামিতে সাপোর্ট দেওয়ার জন্য একেবারে উপযুক্ত কতগুলো মানুষ খুঁজে বের করে কি হবে জানে কে জানে। বিড়বিড় করলো এজেন্ট নিয়ন। তারপর সামনের লম্বা করিডোর ধরে হাঁটতে লাগলো। মেজর সাদাত আর তামান্নার সাথে তার কাজ শেষ। এখানে আর পড়ে থাকার কোনো মানে হয় না। এজেন্ট নিয়ন হাঁটতে হাঁটতে তার পকেট হাতালো। ফোনটা এখনো পকেটেই আছে। এত কিছুর পরেও ফোনটা কল করে কানে ঠেকালো সে। ওপাশ থেকে ভারী আওয়াজ শোনা গেল। এজেন্ট মার্স স্পিকিং। এজেন্ট নিয়ন ছোট্ট নিঃশ্বাস ফেললো। এজেন্ট নিয়ন রিপোর্টিং, শৈবাল সিদ্দিক ক্লিন আপ মিশন হ্যাজ ফেইল্ড। এজেন্ট মার্স ওপাশ থেকে উত্তর নিতে মিনিট 5 সময় নিল। চেঁচিয়ে বলল, তোমাকে চিফ পাগলা কুত্তার মতো খুঁজছে। এজেন্সিতে রেড অ্যালার্ট জারি হওয়ার মতো অবস্থা। এজেন্ট নিয়ন উত্তর না দিয়ে খট করে ফোনটা কেটে দিল। তারপর শীষ বাজাতে বাজাতে ফোনটা হাতে নিয়ে সামনে ঝোপে ফেলে দিল। সামনে হাঁটতে হাঁটতে আপন মনে হাসলো এজেন্ট নিয়ন। তাদের চিফ এখন মাত্র রেড অ্যালার্ট জারি করছে। কদিন পরে পুরো দুনিয়া তোলপাড় করে ফেলবে বেচারা, কারণ এজেন্ট নিয়ন আস্তে আস্তে তার জাল ছড়াচ্ছে। কদিনের মধ্যেই কড়া এক টানে পুরো ব্ল্যাক এজেন্সিকে আটকে ফেলবে সে। মেজর সাদাত বাচ্চাটাকে খুব ভালোভাবেই রক্ষা করতে পারবে দীপ্তি। আমি বরং এই ফাঁকে তোমার খুনের প্রতিশোধটা নিয়ে নেই। আপন মনেই কথাগুলো বলতে বলতে হাসলো এজেন্ট নিয়ন। মেজর সাদাতের গল্পে তার প্রস্থানের সময় চলে এসেছে। এই কাহিনী সে শুরু করেছে, কিন্তু শেষ করবে মেজর সাদাত। আকাশে গাঢ় মেঘ জমেছে। অক্টোবরে আকাশ কখনো এরকম হুটহাট মেঘ জমায় না, কিন্তু প্রকৃতি মাঝে মাঝে তার ধরাবাঁধা নিয়মের বাইরে গিয়ে মানুষকে চমকে দিতে পছন্দ করে। এই তথ্য এজেন্ট নিয়ন জানে না বলেই হয়তো সে ভাবতে পারলো এই গল্পে তার প্রয়োজন ফুরিয়েছে। পুনশ্চ ঠিক সেই সময় শৈবাল সিদ্দিকের জ্ঞান ফিরে এলো। এজেন্ট নিয়নের গুলি তাকে মারাত্মক আহত করেছে। পুরো 4.5 ঘন্টার অপারেশন থেকে বেঁচে ফিরতে হয়েছে তাকে। শৈবাল সিদ্ধান্ত চোখ মেলতেই তার পাশে ডাক্তারকে প্রশ্ন করলো। এমি কেমন আছে? ডাক্তার দীর্ঘ সময় নিল উত্তর দিতে। I am sorry, Mr. Siddiq. Miss Clartic brain dead. মানে বেঁচে আছে? চিৎকার করে উঠল শৈবাল সিদ্দিক।
বেঁচে আছে এমি, রাইট? ওয়েল, থিয়েটিক্যালি ব্রেন ডেড মানে পুরোপুরি মৃত্যু না। ডাক্তারটা শ্রাক করলো। ঝটকা মেরে উঠে বসলো শৈবাল সিদ্দিক। প্রচণ্ড ব্যথা তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়লো। সে তার এই ভয়ঙ্কর ব্যথাকেও পাত্তা না দিয়ে বলল, মেজর তোহা আর ডক্টর শেলবিকে ডাকো এক্ষুনি। ডাক্তারটা আটকে উঠল। মিস্টার সিদ্দিক, আপনার এই অবস্থায় সাপদের মতো নীলচে চোখ তুলে ডাক্তারের দিকে ঘাড় কাত করে তাকালো শৈবাল সিদ্দিক। হিস করে বলল, আমাকে কেউ এক কথা দুইবার বলতে বাধ্য করলে আমার তাকে মারাত্মক অসহ্য লাগে ডাক্তার সাহেব। আর আমার যা অসহ্য লাগে তা আমি রাখি না। ডাক্তারটা নিজের অজান্তে কেঁপে উঠল। তারপর ছুটে বের হলো মেজর তোহা ডাক্তার শেলবিলকে ডাকতে। ঘণ্টাখানেক পর মেজর তোহা জানালার পর্দা সামান্য সরিয়ে বাইরে উকি দিল। শান্ত কণ্ঠে বলল, সিদ্দিক সাহেব, আপনার বিশ্রাম দরকার আছে। মেজর সাদাতের পিছু লাগতে গেলে শরীর আর মাথা দুটোই 100% সক্রিয় না থাকলে জেতার আশা তো দূরে থাক, বাঁচার আশা করা উপকামী। মেজর তোহার কথায় শব্দ করে হাসলো শৈবাল সিদ্দিক। চিবিয়ে চিবিয়ে বলল, আপনি বরং ব্ল্যাক এজেন্সিকে নিয়ে ভাবুন মেজর তোহা। এক রাতেই আপনার বিষ নামিয়ে দিয়েছে বিচ্ছুটা। মেজর তোহা ঝটকা মেরে তাকালো। চাপা রাগ ঝিলিক মারলো তার চোখে, কিন্তু কিছু বলল না। তার সামনের মানুষটা অনেকটাই মেজর সাদাতের মতো। আর মেজর সাদাতের মতো মানুষদের সাথে মাথা গরম করে কিছু করা মানে ফাঁদে পা দেওয়া। শৈবাল সিদ্দিক ডাক্তার শেলবির দিকে তাকালো। ডক্টর, বাচ্চাটা তো এক্সট্রা অর্ডিনারি না? হ্যাঁ স্যার। কাচুমাচু হয়ে বলল ডাক্তার শেলবি। ওর থেকে এমন কোনো সিরাম কি বানানো সম্ভব না যাতে এমিলিয়া ক্লার্ক ফিরে আসে? ঢোক গিলল শৈবাল সিদ্দিক। ডাক্তার শেলবি হা হয়ে গেল। শৈবাল সিদ্দিকের মতো মানুষ এমিলিয়া ক্লার্কের মতো একটা স্বার্থপর মহিলাকে বাঁচানোর জন্য এমন করছে। বানানো সম্ভব কিনা সেটা তো বাচ্চাটার বডি স্যাম্পল কালেকশনের আগে বলতে পারছি না স্যার। মিনমিনিয়ে বলল ডক্টর শেলবি। তার মানে আশা আছে, রাইট? বাচ্চাটাকে লাগবে আমার। এমিলিয়াকে বাঁচানোর একমাত্র আশা তাহলে এই বাচ্চাটা। দ্রুত কণ্ঠে বলল শৈবাল সিদ্দিক। মেজর তোহা বাঁকা হাসি হাসলো। ওয়াহ, আমাদের শৈবাল সিদ্দিক শেষ পর্যন্ত প্রেমে পড়ে গেল। আর তাও যে সে মানুষ না, একেবারে মেক্সিকান ডাইনি অ্যামিলিয়া ক্লার্কের উপর। শৈবাল সিদ্দিক চোখ তুলে তাকালো। তার নীল চোখের কাঠিন্য যেন ফালাফালা করে দিল মেজর তোহাকে। শৈবাল সিদ্দিক শীতল কণ্ঠে বলল, এমিলিয়া ক্লার্ক পৃথিবীর একমাত্র মানুষ যে আমাকে ভালোবেসেছে। তাই ওর ব্যাপারে কথা বলার ব্যাপারে হিসেব করে বলব। কথা শেষ করে চোখ বন্ধ করলো শৈবাল সিদ্দিক। সে নিজের ভিতরে ভয়ঙ্কর উত্তেজনার স্বাদ পাচ্ছে। সে চোখ বন্ধ করা অবস্থাতেই বলল, তোহা সাহেব, বাচ্চাটাকে যেভাবেই হোক আনার ব্যবস্থা করতে হবে। এমিলিয়াকে বাঁচানোর জন্য আমার পুরো দুনিয়া ধসিয়ে দিতে হয়, তাও বিনে দ্বিধায় করব আমি। মেজর তোহা ছোট্ট করে শ্বাস ফেলল। শৈবাল সিদ্দিক এমিলিয়া ক্লার্কের ব্যাপারে উন্মাদ হয়ে গেছে। মেজর সাদাতের ক্ষমতা সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে, কিন্তু এই উন্মাদটার সাথে মেজর সাদাত কতক্ষণ টিকে থাকতে পারবে কে জানে। মেজর তোহা হাই তুলে ভাবনাটা সরিয়ে দিল। তার পুরনো বন্ধুর জন্য যে খারাপ লাগছে না তা না, কিন্তু টাকার নেশা জিনিসটা বড় সাংঘাতিক। মানুষ একবার তাতে আসক্ত হয়ে গেলে আর কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না। মণিকাঞ্চন রিসোর্ট, এই বীজটির নামটা এখনো চেঞ্জ হয়নি? মেজর সাদাত চেয়ারে পা তুলে বসলো। সামনের পাথরের টেবিলে রাখা তার জন্য রুটি সবজি আর দুধ চা রাখা। মেজর সাদাত নিতান্ত অনিচ্ছায় রুটি সবজি মুখে দিল এবং বড় বড় চোখে তাকালো। শেফ চেঞ্জ হয়েছে নাকি? আগে শেফের রান্না তো মুখে দেওয়া যেত না। এত ভালো রুটি সবজি তার পক্ষে বানানো সম্ভব না। হ্যাঁ বাবা, লোক কমপ্লেন করছিল তাই চেঞ্জ করা হয়েছে। মেহরাব হাসান নাম, এর আগে আমাদের রিসোর্টেই কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। রফিকুর রহমান হড়বড় করে বলল, আগের শেফের অ্যাসিস্ট্যান্ট? রফিকুল রহমান সাহেব, আপনি আমি দুজনে খুব ভালো করে জানি আমাদের আগের চিফ হচ্ছে 1 নম্বরে খাদ্য সন্ত্রাসী, আমাদের আগের শেফ হচ্ছে 1 নম্বরে খাদ্য সন্ত্রাসী। এনএফ অথরিটি থাকলে আমি তার সবার আগে জেলে ভরতাম রান্নার নামে এইসব বিষ উৎপাদনের জন্য। মেজর সাদাত আগ্রহ নিয়ে খাচ্ছে। তার কর্মকাণ্ডে মনে হচ্ছে সে দীর্ঘদিনের ক্ষুধার্ত। সেই শেফের থেকে রান্না শিখলে তো এত বড় রান্না জানার কথা না। এই ছেলে আগে বড় একটা রেস্টুরেন্টে কাজ করেছে, রান্নার বেসিকটুকু সেখান থেকেই শিখেছে। রফিকুর রহমান হাত কচলালো। বড় রেস্টুরেন্টে রান্নার বেসিক শিখেছে?
রুটির টুকরো মুখে নিয়ে একটু থমকে গেল মেজর সাদাত। পানির গ্লাসে গলা ভিজিয়ে বলল, সেটা ছেড়ে এখানে মরতে হলে কেন? তো আবার আমাদের খাদ্য সন্তোষের শেফের অ্যাসিস্ট্যান্ট হিসেবে? রফিকুর রহমান মেজর সাদাতের কাটকাট কথায় বিচলিত বোধ করল না। মেজর সাদাতকে সে দীর্ঘকাল ধরেই দেখছে। এই ছেলের তেরা কথায় সে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে মেজর সাদাত যদি হুট করে কোনো নরম কথা বলে ফেলে তাহলে সে হার্ট ফেল করতে পারে। ছেলেটার একটু সমস্যা আছে বাবা। গাড়ি অ্যাক্সিডেন্টে বেচারার বাম পাটা কেটে বাদ দিতে হয়েছে। তারপরে জীবন নিয়ে উদাস অবস্থায় আছে। আর বামুনের রেস্টুরেন্টে সহজেই টাইপের খুতোলা মানুষ রাখতে চায় না। আপনাদের নতুন বাবুর্চিকে তাহলে ভালো কিছু রাখতে বাড়তে বলেন। বড়সড় ঝামেলা হওয়ার আগ পর্যন্ত আমি এখানেই আছি। মেজর সাদাত চায়ে চুমুক দিয়ে কেসে উঠল। নতুন বাবুর্চি অন্য সব বানাতে এক্সপার্ট হলেও চা বানাতে মহা অদক্ষ। 1 মণ চিনি দিয়ে রসগোল্লা বানিয়ে রেখেছে। এইদিকে রফিক সাহেব কুলকুল করে ঘামছে। চেয়ারে পা তুলে গুটিসুটি হয়ে বসে থাকা নরম চেহারার এই ছেলে মুখে বড়সড় ঝামেলা শোনা মাত্রই তার হৃৎপিণ্ডে ঝামেলা বাঁধা শুরু হয়ে গেছে। এখন অক্টোবরের শেষের দিক। এখন রিসোর্টের ব্যবসা কিছুটা মন্দ চলছে। নভেম্বর থেকে শুরু হবে রমরমা অবস্থা। আর তার আগাম প্রস্তুতির জন্য অজস্র কাজ করতে হয়। এই সময়টা রিসোর্ট ম্যানেজার রফিকুর রহমান অসম্ভব ব্যস্ত থাকে, তবুও সে চেষ্টা করে কিছু কিছু কাজ নিজ হাতে করতে। যেমন সকালে গেট খোলাটা, এই কাজটা দারোয়ানি করতে পারে, কিন্তু রফিক সাহেব নিজেই সকাল 7:30টায় গেট খুলতে আসে। অন্যান্য কর্মচারীরা যখন দেখে রিসোর্ট ম্যানেজার নিজ হাতে কাজগুলো করছে তখন তাদের মধ্যে এক ধরনের অ্যাডমাইরেশন চলে আসে। বিজনেস চালাতে গেলে এই ধরনের ইমপ্রেশন খুব কাজে লাগে। অন্যান্য দিনের মতো আজকেও সকালে গেট খুলতে গিয়ে ছোটোখাটো হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। এই মেজর সাদাত আর তার সাথে আদমরা একটা ছেলে, অন্য পাশে একটা মেয়ে, কোলে 9-10 বছরের একটা বাচ্চা। মেজর সাদাত রফিকুর রহমানকে বিন্দুমাত্র কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করল না। সে টেনে হিঁচড়ে তার সাথে আদমরা ছোকরাকে সামনে নিতে নিতে বলল, রফিক সাহেব, 2টি রুম খালি করে দিন। রফিক সাহেব তখনও বিস্ময়ের ধাক্কা সামলে উঠতে পারেননি। সে ঢোক গিলে মাথা নাড়ালো। তার পাশ থেকে যাওয়ার সময় বাচ্চা কোলে নেওয়া মেয়েটা শুকনো গলায় বলল, আসসালামু আলাইকুম জনাব। রফিক সাহেব চমকে উঠল। এমন অবস্থাতেও কেউ যে সালাম দিতে পারে তা তার ধারণাতে ছিল না। তারপর আরও গুনে গুনে 5 ঘন্টা পার হয়েছে। আচমকায় আদমরা ছোকরা উধাও হয়ে গেছে। রফিক সাহেব আতঙ্ক অনুভব করছে। তার থেকে মনে হচ্ছে আদমরাটাকে আবার মেজর সাদাত মেরে রিসোর্টের কোথাও পুঁতে টুতে ফেলেছে কিনা। এসব সেনাবাহিনীর পোলাপানদের উপর কোনো ভরসা নাই। খুন করে লাশ গুম করাতে এরা ওস্তাদ। বিকেল হয়ে গেছে, এখনো কেন এই মেজর কিছু পরিষ্কার করে বলছে না। রফিক সাহেব নিজেই সাহস করে বলল, সাহাদ বাবা, কাহিনী তো কিছুই বুঝতেছি না। মেজর সাদাত আর মোড়া ভাঙলো, হাই তুলে বলল, অনেকক্ষণ ধরেই দেখছি বাবা বাবা বলে মুখে ফেনা তুলে ফেলেছেন। আমাকে বাবা বাবা বলবেন না, শুনতে অসহ্য লাগে। আর কাহিনী বোঝার কিছু নাই। আমরা 2 দিন এখানে থাকবো। রিসোর্টের ওই ব্লকটা পুরো খালি থাকবে, কেমন? সেটা না হয় বুঝলাম বাবা, কিন্তু ওই যে মেয়েকে, সাথে বাচ্চাকে, তোমার আব্বা জানেন মেয়েটার কথা? অস্থির গলায় বলল রফিক সাহেব। মেজর সাদাত আবারও আরাম করে রুটি সবজি চিবোতে চিবোতে চোখ বন্ধ করলো, কোনো উত্তর দিল না। রফিক সাহেব দাঁতে দাঁত পিষল। এই বদ ছেলেকে তিনি খুব ভালো করে চেনেন। একবার যখন মুখে তালা মেরেছে তখন বোমা মারলেও আর তাকে কথা বলানো যাবে না। তবুও একবার শেষ চেষ্টা করলো রফিকুর রহমান। সাদাত বাবা। মেজর সাদাত চোখ তুলে তাকালো। তার স্থির কঠিন দৃষ্টি যেন ছুরির মতো বিঁধল রফিক সাহেবের দুর্বল হৃদযন্ত্রে। মেজর সাদাত শানিত কণ্ঠে বলল, বাবা বলে ডাকবেন না রফিক সাহেব, শুনতে ভালো লাগে না। রফিক সাহেব দ্রুত পায়ে ভেতরের জন্য রওনা দিল। মেজর সাদাতের অতি পরিচিত নিষ্প্রাণ কণ্ঠে শান লাগা মানে স্থান ত্যাগ করার সময় এসে গেছে। মেজর সাদাত চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় চিন্তা করছে। এজেন্ট নিয়ন সম্ভবত বেশ লম্বা সময়ের জন্য বিদায় হয়েছে। কাজের পেছনে ব্ল্যাক এজেন্সির সমন লাগার যে একটা আশঙ্কা ছিল সেটা দূর হয়েছে। এখন বাচ্চাটাকে দেশের বাইরে পাঠানোর জন্য উঠে পড়ে লাগা উচিত তার। মেজর সাদাতের কপালে ভাঁজ পড়ল। ক্যাপ্টেন ফারুককে সে বাচ্চাটার পাসপোর্ট ভিসা রেডি করা ঝক্কি ঝামেলা গুছিয়ে দিয়েছিল, কিন্তু তার অতি প্রয়োজনীয় ডান হাত ক্যাপ্টেন ফারুক এখন বোমা হামলার খপ্পরে পড়ে হাসপাতালে পড়ে আছে। মেজর সাদাত মনে মনে হিসাব কষল, আজ বা কাল ক্যাপ্টেন ফারুককে দেখতে যাওয়ার নাম করে এই ভিসা পাসপোর্টের কাজ সে কত দূর করেছে সেটা জেনে নিতে হবে। মেজর সাদাত নিজের অজান্তে কিছুটা অস্বস্তি বোধ করতে লাগলো। তার জুনিয়র ক্যাপ্টেন ফারুক আহত হয়ে হাসপাতালে পড়ে আছে, আর সে তার নিজের দরকার নিয়ে চিন্তা করছে। তবে অস্বস্তি বোধ অবশ্য 2-1 সেকেন্ডের বেশি তার মধ্যে থাকলো না। মেজর সাদাত আর মোড়া ভেঙে উঠে বসলো। ক্যাপ্টেন ফারুক তার কারণে বোমা ব্লাস্টে ঝামেলায় পড়েনি। সেনাবাহিনীর এক অফিসার হিসেবে এক মিনিস্টারের
প্রোটেকশন দিতে গিয়ে সে হাসপাতালে পড়ে আছে। কাজে ক্যাপ্টেন ফারুকের অবস্থানে নিজেকে অহেতুক দোষারোপের কোনো মানে হয় না। এইদিকে তামান্না বাথরুম থেকে বেরোতেই তার বুক ধক করে উঠল। বাচ্চাটা রুমে নেই। তামান্নার মাথা খুব দ্রুত গরম হয়ে যায়, কিন্তু এই কয়েকদিনের ভয়ঙ্কর সব কাহিনীর মধ্যে দিয়ে যেতে যেতে সম্ভবত তার অনুভূতির ধারগুলো সাময়িকভাবে ভোঁতা হয়ে গিয়েছে। তামান্নার অবশ্য আতঙ্কিত হওয়ার মতো কিছু ছিল না। বাচ্চাটার পা পর্দার আড়াল থেকে দেখা যাচ্ছে। তামান্না ফিক করে হেসে দিল। বাচ্চাটা ইদানিংকালের অতি চালাক বাচ্চাদের মতো না, বেশ সহজ সরল আর বোকাশোকা। তামান্না আলতো করে টান দিয়ে পর্দা সরালো, নরম গলায় বলল, আমার ছোট্ট বাজ পাখি এখানে কি করে? বাচ্চাটা পর্দার আড়ালে হাঁটু মুড়ে বসেছিল। তামান্নাকে দেখে সে হিসিয়ে উঠে পিছিয়ে গেল। অনি, তামান্না বাচ্চাটার দিকে এগিয়ে গেল। বাচ্চাটা ভাঙা ভাঙা স্বরে বলল, 02। তামান্না অবাক কণ্ঠে বলল। বাচ্চাটা তার হাত বাড়িয়ে দিল। তামান্নার হতভম্ব হয়ে আবিষ্কার করলো বাচ্চাটার হাতে কালো কালি দিয়ে লেখা সাবজেক্ট 02। ট্যাটু করে এ বাচ্চাগুলোর হাতে হাতে খোদাই করে একটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ল্যাব স্পেসিমেন্টের নাম্বারের মতো। তামান্না দাঁতে দাঁত চেপে রাগ সামলালো, তারপর খপ করে বাচ্চাটার হাত ধরে টেনে সামনে আনলো। সাবজেক্ট 02 বলে এখানে কেউ নেই। তোমার নাম অনেক সাদাত। কঠিন কণ্ঠে বলল তামান্না। বাচ্চাটা কুকুরে গেল একেবারে। টেনে তার হাত সরিয়ে নিতে চাইলো তামান্না থেকে। তামান্না কণ্ঠ আবারও কড়া শোনালো, এরপর থেকে এই নাম্বারটা ভুলে যেতে হবে তোমায় অনি। বাচ্চাটা বিড়বিড় করে বলল, Subject 02 is useful. I can be useful. Don't damage me like 0. তামান্না বাচ্চাটার বিড়বিড়িয়ে বলা কথাগুলো শুনে স্তব্ধ হয়ে বসে রইল। বাচ্চাটা টুকরো টুকরো ইংরেজি শব্দ জোড়া দিলে মোটামুটি ভাবে একটা অর্থ দাঁড় করানো সম্ভব হয়, আর সেটা হলো বাচ্চাগুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট করার সময় তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হতো তাদের এই গবেষণার জন্য দরকারি হতে হবে, নইলে তাদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, এবং এর জন্য বাচ্চাগুলোকে দায়ী করা হতো। বলা হতো নিজেকে যোগ্য প্রমাণ না করতে পারলে তাদের বেঁচে থাকাটাও অপরাধ। বাচ্চাটা এবার প্রায় ফুপিয়ে উঠল। Please, don't call me. তামান্না বুঝতে পারলো বাচ্চাটাকে সম্ভবত তার বাবা ডক্টর রিচার্ডসন খুব ছোটবেলায় ফ্যামিলি থেকে আলাদা করে হিউম্যান এক্সপেরিমেন্ট সাবজেক্ট বানিয়েছে। বাচ্চাটা তাই তার বাবার মুখে মুখে শুনে শুধু ইংরেজিতে কথা বলতে পারে। তামান্না শান্ত কণ্ঠে বলল, তুমি বাংলা বুঝতে পারো? বাচ্চাটা ঠোঁট কামড়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ালো। তার মানে বাচ্চাটা বাংলা কথা মানে বুঝে কিন্তু বলতে পারে না। বাচ্চাটা আবারও বিড়বিড় করলো, Please, don't call me. Subject 02 useful. তামান্নার চোখে পানি চলে এলো প্রায়। সে গভীর মমতায় বাচ্চাটাকে জড়িয়ে ধরলো, কোমল কণ্ঠে বলল, তোমাকে আর কারো কাছে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে না অনি। বাচ্চাটা একবার কেঁপে উঠল, তারপর আস্তে আস্তে তার কাঁপুনি থেমে গেল। সে গুটিসুটি হয়ে তামান্নার বুকের ভেতরে মিশে গেল প্রায়। বাচ্চাটা বিড়বিড় করলো, You will not damage me. না, কখনো না। তামান্না বাচ্চাটার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, What shit? I call you. বাচ্চাটা ফিসফিস করলো। আমার নাম তামান্না। তামান্না হাসলো। Anna? বাচ্চাটা থেমে থেমে উচ্চারণ করলো, আন্না না, তামান্না। তামান্না বাচ্চাটার কপালে টোকা দিল। Can I call you Amana? বাচ্চাটা নিচু গলায় জিজ্ঞাসা করলো, মানা? হঠাৎ এই নাম? মানে কি এটার? তামান্না প্রশ্ন করলো। বাচ্চাটা উত্তর দিল না, মাথা নিচু করে রইল। তামান্না একটু হেসে বাচ্চাটার গলা টিপে দিল। ওকে, নো প্রবলেম। তামান্না একটা বাটিতে সিরিয়াল গুলে বাচ্চাটাকে একটু খাওয়ালো। বাচ্চাটা একটু খেয়ে তামান্নার কোলে আবারও ঘুমিয়ে গেল। তামান্নার কপালে একটু ভাঁজ পড়লো। বাচ্চাটা কোমা থেকে ফিরে আসার পর প্রচুর ঘুমাচ্ছে। সম্ভবত তার শরীর এখনো প্রচন্ড রকম দুর্বল। তামান্না বাচ্চাটাকে আলতো করে বিছানাতে শুইয়ে রাখলো। বাচ্চাটার প্রতিদিনের কেস স্টাডি এটা লিখে রাখা দরকার। কে জানে কখন এই বাচ্চাটা হুটহাট অসুস্থ হয়ে পড়ে কিনা। তখন প্রত্যেক দিনের এই ছোট্ট ছোট্ট ডিটেলস খুব কাজে আসে। তামান্না উঠে দাঁড়িয়ে কাগজ কলম খুঁজতে লাগলো। এই খোঁজাখুঁজি চক্করে ড্রেসিং টেবিলের নিচে ছোট একটা ড্রয়ার ধরে টান দিতে একটা ছবি চোখে পড়লো তার। সুন্দর বাঁধানো ছবি, একটা গোছানো ফ্যামিলির, বাবা মা আর দুইটা বাচ্চা। বড় সম্ভবত মায়ের গলা জড়িয়ে ধরে থাকা হাসি খুশি মেয়েটা, আর সামনে বাবার কোলে বসে থাকা ছেলেটা ছোট জন। তামান্না ছবিটা ভালো করে দেখতে ভীষণ রকমের চমকে উঠলো। এতটাই চমকে উঠলো যে তার হাত থেকে ছবিটা ছিটকে পড়ে গেল। বিকট শব্দে ভেঙে গেল কাচের ফ্রেমটা। কাচের গুঁড়ো ছড়িয়ে গেল মেঝে জুড়ে। তামান্না বিড়বিড় করলো, এটা মেজর সাদাতের ফ্যামিলি ফটো। ছবিতে দাঁড়ানোর বাবাটা মেজর জেনারেল শাহিন সাদাত, আমি নিশ্চিত। সময় নিয়ে নিজেকে সামলালো তামান্না। নিচু হয়ে ছবিটা তোলার আগে অন্য একটা হাত ছবিটা তুলে নিল। দ্বিতীয়বারের মতো ভয়ঙ্কর চমকালো তামান্না মেজর সাদাতের শান্ত কণ্ঠ শুনে। বাহ, আম্মার আব্বার সব ছবি আব্বা পুড়িয়ে দিয়েছে।
এটা কি করে বেঁচে গেছে কে জানে। তামান্না ঢোক গিলে বলল, সরি স্যার, বোকার মতো হাত থেকে ফেলে দিয়েছি। মেজর সাদাত তামান্নার দিকে তাকিয়ে আসলো, তারপর ছবিটা কুটি কুটি করে ছিঁড়ে মেঝেতে ছুঁড়ে ফেললো। সরি বলার দরকার নেই। তামান্না চাপা কণ্ঠে বলল। স্যার ছবিটা? মেজর সাদাত আবারও শব্দ করে হাসলো। ছবিটার অস্তিত্ব না থাকাই ভালো। মেজর সাদাত কাজ ডিঙিয়ে চেয়ারে পা তুলে বসলো। তবে তুমি কৌতূহলী হলে একটা খুব অদ্ভুত কাহিনী তোমাকে আমি বলতে পারি। তামান্না তাকিয়ে রইল, কিছু বলল না। অসম্ভব ঠান্ডা মাথার এই মানুষটা অহেতুক কারণে বাজে বকবক করবে না, এটা সে জানে। তামান্না, মেজর সাদাত শান্ত কণ্ঠে বলল, তুমি আর আমি দুজনেরই একটা সময় এই বাচ্চাকে বাঁচানোর জন্য একসাথে কাজ করতে হবে। সামান্য একটা ছবি নিয়ে কোনো কনফিউশন কাজ করুক সেটা আমি চাচ্ছি না। তামান্না মৃদু স্বরে বলল। আপনি কোনো কিছু না বললেও কোনো সমস্যা হবে না স্যার। মেজর সাদাত তার কালো কুচকুচে চোখ জোড়া তুলে তামান্নার দিকে তাকালো, সহজ গলায় বলল, তামান্না, আমার গল্পটা তোমার জানা দরকার। আর কারো না হোক, অন্তত তুমি আমার জীবনের আলো আধার অংশটা জেনে রাখো। তামান্না মাথা নাড়ালো, অজানা আশঙ্কায় তার বুক ঢিপ ঢিপ করছে। ওয়েল, প্রথমে সতর্ক করে দিচ্ছে, গল্পটা মেজর সাদাতের অতীতের অনেকটা সস্তা অটোবায়োগ্রাফিও বলতে পারো। মেজর সাদাত সিগারেটে আগুন ধরালো। আমার গল্প বলার ভঙ্গি খুবই খারাপ, তাই শুনতে শুনতে বোরিং লাগতে পারে। আগেই সাবধান করে দিচ্ছে। ছবিতে যে মেয়েটাকে দেখেছ সে আমার বড় বোন। আমার বড় বোনের কথা যে কেউ জানে না তার কারণ আছে। আমার বাবা 12 বছর আগে তাকে অফিসিয়ালি ত্যায্য করেছে। মুখে বলে যেমন তেমন ত্যায্য করা না, একেবারে আইনি নোটিশ দিয়ে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। আমার বড় বোন শাওলি সাদাত, সেও আমার আব্বার মতোই জেদি মেয়ে। সেও বিনা বাক্য ব্যয়ে তার নামের শেষ থেকে সাদাত শব্দটা সরিয়ে নিল। আমার যখন জন্ম হয় তখন আমার বোন শাওলি ক্লাস 9-এর চৌকাট পার হচ্ছে। আমার আর আমার বড় বোনের মধ্যে 12 বছরের পার্থক্য। সাধারণ সাইকোলজি অনুসারে বয়সে এতটা পার্থক্য থাকলে বড় বোন তার ছোট ভাই বোনদের খুব আদর করে। আমার বেলায় তা হয়নি। শাওলি অনেকটা আব্বার মতো হয়েছে। সে ভালোবাসা, আদর কোনো কিছুই কোনো দরকার ছাড়া প্রকাশ করে না। তাছাড়া আমি আমার আম্মার অসম্ভব আদরের বাচ্চা ছিলাম, তাই সম্ভবত শাওলি আদর দেওয়ার এই প্রতিযোগিতার মধ্যে অংশ নেওয়ার প্রয়োজন বোধ করেনি। আমার 12 বছর বয়স পর্যন্ত আমি আর 10টা স্বাভাবিক বাচ্চার মতোই জীবন পেয়েছি। আব্বা খুবই ব্যস্ত মানুষ ছিল। শাওলি তার একাডেমিক লাইফ নিয়ে ব্যস্ত, আর আম্মা আমাকে নিয়ে। আম্মার অতি আদরের বক্ষে যাওয়ার একটা বেশ সম্ভাবনা আমার ছিল, কিন্তু নিয়তি কিছুটা নির্দয়ভাবেই সে আশঙ্কার সমাপ্তি টানল। ঘটনা শুরু হলো আমার 13 বছরের শুরুতে। আর 10টা-12টা সাধারণ দিনের মতোই সকালে আব্বা তাড়াহুড়ো করে আর্মি হেডকোয়ার্টারে রওনা হচ্ছে। শাওলিদের ভার্সিটির জন্য ব্যাগ গোছাচ্ছে। আমি স্কুলে না যাওয়ার জন্য অজস্র অজুহাত বানাচ্ছি, আর আম্মার পেছনে ঘুরঘুর করছে। আম্মা কখনো আমার অজুহাত শুনত না, রীতিমতো যুদ্ধ করে আমাকে স্কুলে নিয়ে যেত। কিন্তু সেদিন কি মনে করে আমার জ্ঞানকারণে মেনে নিল, সেদিন আমাদের স্কুলে যেতে হলো না। বেলা 12টার দিকে আম্মা লিভিং রুমে বসে ফোনে তার বান্ধবীর সাথে গল্প করছে। আমি ব্যাট বল নিয়ে বাইরে যাওয়ার ধান্দায় আছে। ঠিক সেই মুহূর্তে আমার স্বাভাবিক জীবনে গাঢ় আধারের অংশটা শুরু হলো। মেজর সাদাত দম নিতে থামলো। এই টাইপের জীবনের গল্প বলতে গেলে মানুষের চোখে মুখে এক ধরনের নস্টালজিয়ার ছাপ থাকে। মেজর সাদাতের মুখে সেটা নেই। সে নির্বিকার মুখে কাহিনী বলে যাচ্ছে। তামান্না নিচু গলায় বলল, তারপর স্যার? মেজর সাদাত সিগারেট মেঝেতে ফেলে পা দিয়ে পিষতে পিষতে বলল, সৈনিক বিদ্রোহ। তামান্না চাপা আর্তনাদ করে উঠল। সৈনিক বিদ্রোহ? মেজর সাদাত সহজ কণ্ঠে বলল, বিডি আর্মির সর্বনিম্ন র্যাঙ্ক হল সৈনিক। 2007 সালে এই সৈনিকের একটা বড় অংশ আচমকা বিদ্রোহ করে বসে। বড় বড় সেনানিবাসে আচমকাই আক্রমণের চমক সামলে পাল্টা আক্রমণ করতে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর বেশ খানিকটা সময় লাগে। এর মধ্যে যা হওয়ার তো হয়ে গিয়েছে। বাংলাদেশের অসম্ভব মেধাবী এবং যোগ্য অসংখ্য সেনা অফিসার আর তার পরিবারকে পুরোপুরি বিনা দোষে খুন হতে হয়েছে। আমরা তখন ক্যান্টনমেন্টের ভেতরে থাকি, তাই অবস্থা নিশ্চয় বুঝতে পারছ। বেলা 12টায় কলিং বেল বাজল। আমার লিভিং রুমে কথা বলতে বলতে দরজা খুলল আর প্রচণ্ড লাথিতে ছিটকে নিচে পড়ল। একদল সৈনিক ঢুকল। এদের অল্প কয়েকজনকে আমি খুব ভালো করে চিনতাম। আমার প্রায় সময় বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াতো। আম্মা রান্না করতে খুব পছন্দ করত, তার চেয়ে বেশি পছন্দ করত আপ্যায়ন করতে। আর বেশিরভাগ লোকগুলি আমার অচেনা, পরনে সৈনিকের পোশাক, কিন্তু কথাবার্তা চালচলন কোনো কিছু সৈনিকের সাথে যায় না। আমি হতভম্ব চোখে আবিষ্কার করলাম সে অদ্ভুত রকমের মানুষগুলো আমার আম্মার চুল টেনে হিচড়ে লিভিং রুমে নিয়ে এলো। তামান্না,
নাটক সিনেমায় মূল চরিত্রে চরম বিপদেও হাঁ হয়ে তাকিয়ে থাকা নিয়ে আমরা অনেক হাসাহাসি করি না? বাস্তবে কিন্তু এমনটাই হয়। চরম বিপদের চাপ মানুষের ব্রেন নিতে পারে না, তাই সেই মুহূর্তে সে কাজ করা থামিয়ে দেয়। 13 বছরের সাইদ সাদাতের ঠিক তেমনটাই হয়েছিল। আমি লিভিং রুমের দরজার সামনে আমার লাল রঙের ব্যাগটা আঁকড়ে ধরে হাঁ হয়ে তাকিয়ে আছে, আর মানুষগুলো নির্বিকারভাবে আমার আম্মাকে মারছে। একটু পরে তারা এই নিরস্ত্র মহিলাটাকে মেরে ফেলবে, তাই তাদের আম্মাকে এতটা মারার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু মানুষ নিষ্ঠুরতার মধ্যে এক ধরনের আনন্দ পায়। এই আনন্দের কোনো ব্যাখ্যা নেই, কোনো কারণও নেই। আমার অসম্ভব হাস্যখুশি নরম মনের আম্মা মৃত্যুর ঠিক আগ মুহূর্তে এক সৈনিকের পা ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, ভাই, আমার ছেলেটার কিছু করেন না, আমার বাচ্চারা এই দুনিয়ার কিছুই দেখে নাই। আমার সেই সহজ সরল আম্মাটা যদি এখন এই মেজর সাদাতকে দেখত, তারা নিশ্চয় খুব আহত হতো। তার ছেলে এখন দুনিয়াকে চিনেছে, খুব ভয়ঙ্করভাবেই চিনেছে। মেজর সাদাত চেয়ারে পা তুলে বসলো। তার চেহারা বা কণ্ঠে এতটুকু আবেগ আছে বলে মনে হচ্ছে না। সে তার কপালে হাত রেখে বাকিটুকু বলতে লাগলো, আমার আম্মাকে যে তারা ঠিক মাথায় গুলি করেনি, এর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। মাথায় গুলি করলে ঘিলু ছিটকে বিশ্র অবস্থায় হয়। আম্মার সাথে আমার শেষ মুহূর্তের স্মৃতিগুলো তাহলে মনে করতে হয়তো আমার হাত কাঁপত। আমার আম্মাকে তারা তলপেটের কাছে গুলি করেছিল। আমার 2 মিনিটের মতো তরপতে মারা যায়। শেষ মুহূর্তে আমার দিকে ফিরে আম্মাকে যে বলেছিল কিনা কে জানে। আমি সেই সময় কিছুই শুনতে পাইনি। এখন মনে হয় একটু কম ঘাবড়ে গেলে ভালো হতো। আমার নিশ্চয় চাচ্ছিল তার অতি আদরের ছেলে তার শেষ কথাগুলো শুনুক। আম্মা মারা যাওয়ার পর তারা আমার দিকে এসেছিল। আমাকে টেনে হিচড়ে আমার মায়ের ডেড বডির সামনে আনা হয়। এক সৈনিক মার দেওয়ার জন্য রাইফেল ধরেছিল, অন্য আরেকজন থামালো। থাক, মারিস না, বাচ্চাই তো। তাদের অদ্ভুত যুক্তিটা এখনো আমার কাছে খাপছাড়া লাগে। মৃত্যুর কাছে বড় ছোট আবার কি? আমার মৃত্যুর চেয়ে আমার মৃত্যু বেশি দুঃখজনক ছিল। এই মহিলা শেষ মুহূর্ত পর্যন্ত তার ছেলের জীবন ভিক্ষা করতে করতে মারা গিয়েছে। নিজের সামনে নিশ্চিত মৃত্যুর জন্য আতঙ্কিত হওয়ার সময় পর্যন্ত ছিল না। অন্য সৈনিকটা হৈ হৈ করে উঠল। একজন তো আমার থুতনি ধরে মুখ তুলল, খসখসে গলায় বলল, এইটাই দেখলে তোর বাচ্চা লাগে? নিজের মায়েরে এমনি মারতে দেখলো, পোলা একখান চিৎকার দিল না। দেখ, চোখে এক ফোঁটা পানিও নাই। এটা মানুষের বাচ্চা না, শয়তানের বাচ্চা। আরে ভয় পাইয়া গেছে মনে হয়। প্রথম জনের সপেক্ষে আরেকজন মুখ খুলল, মারিস না, এইটুকুন বাচ্চা আর আমাকে কি এমন করব? লোকগুলোর মধ্যে এক ধরনের দ্বিধা দেখা গেল। আমার সামনে বসে তারা আমাকে মারবে না বাঁচিয়ে রাখবে এটা নিয়ে তর্কাতর্কি শুরু করে দিল। সেই মুহূর্তটার মতো দম আটকানোর সময় আমার জীবনে খুব বেশি আসেনি, আসবেও না। এই মুহূর্তগুলো অবশ্য খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। সৈনিক দলের মধ্য থেকে পাথর কঠিন চেহারার একজন এগিয়ে এলো। তার রোদে পড়া মুখে একটা অন্যরকম শীতলতা আশেপাশের সবার মুখ বন্ধ করে দেয় এমন কঠিন ব্যক্তিত্বের ছটা। বাম গালে 2টো দাগ ক্রসের মতো পরস্পরকে ছেদ করেছে। এমনিতে দাগ মানেই বিশ্রী, কিন্তু সেই দাগ দুটো লোকটার গালে কেমন যেন মানিয়ে গেছে। চেহারা ভয়ঙ্কর ক্রুরতার পূর্ণতা দেওয়ার জন্য এটার প্রয়োজন ছিল। লোকটা এগিয়ে আসতে বাকিদের চেঁচামেচি থেমে গেল। লোকটা আমার থুতনি টেনে মুখ উপরে তুলল। তার নিশাচর শব্দের মতো ছোট ছোট চোখ জোরে যেন আমার মন মগজ পড়ে নিচ্ছে। 1 সেকেন্ড এভাবেই কাটল। তারপর লোকটা আমার থুতনি ছেড়ে চাপা গলায় বলল, কুত্তার বাচ্চা কুত্তা, আর সাপের বাচ্চা সাপই হয়, মেরে ফেল এটাকে। অন্যরাও হৈ হৈ করে তাকে সমর্থন জানালো। অবশেষে আমার ঠিক কপাল বরাবর একজন রাইফেলের নল তাক করল। আমি আমার মায়ের মৃতদেহের পাশে রক্তের পুকুরের মধ্যে হাঁটু গেড়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছি। একটা 13 বছরের বাচ্চার জন্য এর চেয়ে বড় ট্র্যাজেডির সম্ভবত খুব একটা বেশি নেই। ট্রিগার টানা ঠিক শেষ মুহূর্তে হেলিকপ্টারের শব্দ শোনা গেল। সেনাবাহিনীর হেলিকপ্টার। আইনশৃঙ্খলা বাহিনী কাজে নেমে গেছে। পুরো ক্যান্টনমেন্ট ঘিরে ফেলেছে তারা। প্রচণ্ড গুলির শব্দে কান ঝালাপালা হওয়ার জোগাড়। সৈন্যগুলো চমকের ধাক্কা সামলাতে হুড়মুড়ি দৌড়ে পালাতে লাগলো। 1-2 সেকেন্ডের মধ্যে বাড়ি খালি হয়ে গেল। সেখানে শুধু পড়ে রইল আমার মায়ের মৃতদেহ, এক গাদা রক্ত, আর তার মাঝে হাঁটু গেড়ে বসে থাকা একটা 13 বছরের বাচ্চা। এই গল্পে আরেকজনের কাহিনী না বললে খুব অন্যায় হয়ে যাবে। আমাদের একজন ড্রাইভার ছিল, আর্মি র্যাঙ্কিংয়ে, সেও একজন সৈনিক, নাম হারুনুর রশিদ। তাই সম্পর্কে সবাই একটা কথাই বলতো, দুনিয়ায় আছে এক ইরানের বাচ্চা হারুনুর রশিদ, আর আমাদের আছে হাবার বাচ্চা হারুনুর রশিদ। সহজ সরল এই মানুষটা সিনিয়রদের ঝাড়ি খেতে খেতে তার চাকরি জীবনের 2 বছর কাটিয়ে দিল। শুধু আমার আম্মা তাকে খুব মায়া করত। টেবিলে বসে নিজ হাতে খাবার তুলে দিতে দিতে বলতো, রশিদ,
তোমাকে যে যাই বলুক, তুমি মনে রাখবা তুমি একটা ভালো মানুষ। আর এই জামানায় ভালো মানুষকে লোকে হাবা বলবেই। তুমি তাতে মনে দুঃখ নিও না। হারানো রশিদ খুশি হয়ে মাথা নাড়াতো, আর আমার আম্মা তার পাতে আরেকটা গোস্তের টুকরা ধরে দিত। সে হাবার বাচ্চা হারানোর রশিদ আচমকা ছুটতে ছুটতে হাজির হলো। আমাকে আমার লাশের পাশে এভাবে বসে থাকতে দেখে সে যা বোঝার বুঝে গেল। আমাকে কোলে তুলে ছুটতে ছুটতে বলল। আমি কিছু বললাম না। আমাকে উপদেশ দিয়ে হারানো রশিদ নিচে হম হম করে কাঁদতে কাঁদতে ছুটছে। আমার আম্মা সম্ভবত ঠিকই বলতো, হারুন মিয়া একজন ভালো মানুষ। হারানো রশিদ আমাকে আলমিরার মধ্যে ঢুকালো, ফিসফিস করে বলল। হারানো রশিদ দরজা লাগিয়ে দিল। এরপর অসংখ্যবার সৈনিকরা এসে চেক করতে লাগলো। হারানো রশিদ তাদের নানা রকম বুলস দিয়ে বিদায় করতে লাগলো। সৈনিকরা তো বিশ্বাস করলো। তারা ধরে নিয়েছিল হারানো রশিদের মতো একজন মার খাওয়া সৈনিক নিশ্চয়ই একজন হাই র্যাঙ্কিংয়ের অফিসারের পরিবারকে বাঁচাতে যাবে না। রাত 7:30টার দিকে ক্যান্টনমেন্ট আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে চলে এলো। হারানো রশিদ আলমিরা থেকে আমাকে বের করে বাইরে নিয়ে এলো। তখন সে আমাকে পেছনে রেখে নিজেকে ঢাল বানিয়ে সামনে এগোচ্ছে। একদল চেনা অফিসারকে দেখে সে যখন খুশি হাত নাড়াচ্ছে, ঠিক তখনই অফিসার দুম করে গুলি করে বসল। তার দোষ নেই। এই ভয়ানক বিভীষিকার খলনায়ক হল সৈনিকরা। তাই একজন সৈনিক একটা বাচ্চাকে ধরে বাইরে দাঁড়ানোর উদ্দেশ্যে বাচ্চাটাকে জিম্মি করে নিজেকে বাঁচানো ছাড়া আর কিছু হতে পারে সেটাই অফিসারের ধারণায় ছিল না। সেদিন দ্বিতীয়বারের মতো রক্তের পুকুরের মাঝে দাঁড়াতে হয়েছিল আমাকে। মৃত্যুকে এতটা কাছ থেকে দেখার দুর্ভাগ্যটা ভয়ঙ্করভাবে আমার উপর চেপে বসেছিল একদিন। আর্মি অফিসাররা ছুটে এলো আমার দিকে। একজন আমাকে কোলে তুলে গাড়িতে বসালো, চিৎকার করে বলল, কর্নেল, সাদাতের বাচ্চাটাকে পাওয়া গেছে, হাসপাতালে নিতে হবে ইমার্জেন্সি। গাড়ি চলতে লাগলো। আমি শান্ত চোখে আমার সাদা বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। এই অতি পরিচিত বাড়িটার ভেতরে আমার জন্মদাত্রী মায়ের শীতল লাশ পড়ে আছে, আর বাড়ির বাইরে অবহেলায় পড়ে আছে আমার জীবন বাঁচানোর মূল নায়ক সৈনিক হারানো রশিদের মৃতদেহ। মেজর সাদাত তার দীর্ঘ গল্পের মাঝে দম নিতে থামল। তামান্না দুহাত দিয়ে মুখ ঢেকে বসে আছে। মেজর সাদাতের স্বাভাবিক ভঙ্গিতে সিগারেট বের করে ঠোঁটে লাগালো। অদ্ভুত ঘটনা কি জানো তামান্না? আমার জীবনের এই ভয়ঙ্কর দিনটার জন্য দায়ী করার কোনো মানুষ আমি খুঁজে পাই না। আমার আম্মাকে সৈনিকটা খুন করেছে, কিন্তু ঠিক তাদের মতো একজন সৈনিকই আবার আমাকে বাঁচিয়েছে। হারানো রশিদ যদি আমাকে বাঁচানোর ঝামেলায় না গিয়ে পালিয়ে যেত, তাহলে কিন্তু সে বেঁচে যেত, তাই না? তামান্নার চোখে পানি চলে এলো প্রায়। এই মানুষটা তো নির্বিকার ভঙ্গিতে কথাগুলো কিভাবে বলছে। মেজর সাদাত লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরালো, শান্ত কণ্ঠে বলল, হাসরের ময়দানে ইরানের বাচ্চা হারানো রশিদ আমাদের হাবার বাচ্চা হারানো রশিদকে দেখলে নিশ্চয়ই লজ্জায় কোঁকড়ে যাবে, তাই না? একজন অতি সামান্য হারানো রশিদ তার কাজের দিক দিয়ে ইরানের বাচ্চাকেও ছাড়িয়ে গেছে। এই দুঃখ বাগদাদের বাচ্চা হারানোর রশিদ কোথায় রাখবে তখন? হাসপাতালে আমার জ্ঞান ফিরল ঠিক 3 দিন পর। ততক্ষণে আমার আম্মার দাফন শেষ। তাকে শেষবারের মতো দেখার সৌভাগ্যটা আমার ছিল না। আমার শরীরে তেমন কোনো আঘাতই ছিল না। তাই আমি জ্ঞান ফেরার পর ডাক্তাররা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আব্বাকে বলা হলো, মানসিকভাবে আপনার ছেলে একটি বিপর্যস্ত, কিন্তু এমনিতে ঠিক আছে। আমাকে বাসায় নিয়ে যাওয়া হলো এবং ধীরে ধীরে আমার আব্বা আর শাওলি দুজনে বুঝতে পারল আমার শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও আমি ঠিক নেই। বিভীষিকাময় সে দিনটা আমার শারীরিকভাবে আহত না করতে পারলেও আমার মনস্তত্ত্বে ভয়ঙ্কর ছোবল মেরে গেছে। মেজর সাদাত এতক্ষণ বেশ সাবলীলভাবে তার গল্প বলে যাচ্ছিল, কিন্তু এই প্রথম একটু থমকে গেল সে, যেন পরের বাক্যটা সাজাতে বেশ সময় লাগছে তার। তামান্না নরম গলায় বলল, স্যার, আই ইউ ওকে? মেজর সাদাত আচমকা প্রসঙ্গ পাল্টালো। তামান্না, তুমি ফ্ল্যাট এফেক্ট সম্পর্কে জানো? তামান্না ভ্রুকুচকে চিন্তা করতে করতে বলল। মেজর সাদাত তার সিগারেটে টান দিল, শান্ত কণ্ঠে বলল, আরেকটা ক্ষেত্রে এফেক্ট দেখা দেয় তামান্না, পিটিএসডির পেশেন্টদের বেলায়। তামান্না হুট করে মেজর সাদাতের এই অপ্রত্যাশিত প্রসঙ্গ পাল্টানোর কারণ ধরতে পারল এবং সে প্রচণ্ডভাবেই চমকালো। তোতলাতে তোতলাতে বলল। মেজর সাদাত পূর্ণ চোখে তামান্নার দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, সেদিনটা ট্রমা আমাকে মানসিকভাবে পঙ্গু করে দিয়ে গেছে তামান্না। মারাত্মক পিটিএসডি আর তার উপসর্গ হিসেবে আমার ইমোশন নামক জিনিসটা প্রকাশ করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। আমি দুঃখ সুখ কোনোটাই প্রকাশ করতে পারি না, অন্যের অনুভূতি বুঝতেও পারি না। আমার জগৎটা তাই অনেক বেশি লজিক্যাল। সেখানে সহানুভূতি, স্বার্থের ছাড় বা কৃতজ্ঞতা বোধ নামক ব্যাপারগুলোর কোনো অস্তিত্ব নেই। তামান্না স্তব্ধ হয়ে বসে আছে।
এই কয়েকদিনের ঘটনাগুলোতে মেজর সাদাতের খাপছাড়া নিষ্ঠুরতা বা অর্থহীন স্বার্থপর দিকগুলো আস্তে আস্তে মানে পেতে শুরু করেছে তার কাছে। মেজর সাদাতের 2 আঙ্গুলের ভাঁজে সিগারেটটা লালচে আভা ছড়িয়ে পড়ছে। মেজর সাদাত সেদিকে তাকিয়ে গল্পের খেই ধরল। শাওলি প্রথম আবার অস্বাভাবিকতা ধরতে পারল। কদিন আগে ক্রিকেট নিয়ে অর্থহীন মাতামাতি সে আমি আমার ব্যাট বল দেখলে বিরক্ত হই। টেলিভিশনে আমার পছন্দের কার্টুনের প্রিয় চরিত্র মারা গেলে নির্বিকারভাবে তাকিয়ে থাকি। এমনকি খাবার নিয়ে ভীষণ বাজবিচার করা আমি যেন তেন একটা তরকারিতেই খাবার শেষ করে উঠতে চাই। শাওলি কদিন আমাকে, সাইদ তোর কি হয়েছে, এই এক প্রশ্ন 1000 বার করেও যখন কোনো সদুত্তর পেল না, তখন সে আব্বার কাছে গেল। আব্বা তখনও তার স্ত্রী বিয়োগের ধাক্কা সামলে উঠতে পারেনি। সেই সাথে নিজেকে অর্থহীন ভেবে দোষারোপ করার ব্যাপারটা তো আছে। আব্বাও তাই তার নতুন পাগলামি শুরু করেছে। আমার যেখানে যত ছবি আছে ধুমিয়ে নষ্ট করছে। শাওলি আব্বার এই পাগলামিতে বাধা দেয়নি। তার ভাষায় ভয়ঙ্কর কষ্টে পড়ে মানুষকে পাগলামি করার সুযোগ দিতে হয়। পাগলামি নামের সুখটা কষ্ট কমানোর জন্য বেশ ভালো একটা অসুখ। সেদিন আব্বা বসে বসে আম্মার পাসপোর্ট সাইজের ছবিগুলো ছিঁড়ছে। শাওলি আব্বার কাছে গিয়ে পাথরের মতো মুখ করে বলল, আব্বা তোমার সাথে কথা আছে। আম্মা বিরক্ত মুখে বলল, কথা থাকলে বলো, কেউ তো তোমার মুখ সেলাই করে রাখেনি। আব্বা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, সাইদকে একজন সাইকিয়াট্রিস্ট দেখাইতে হবে। শাওলি কঠোর কণ্ঠে বলল। আব্বা আমার ছবি ছেঁড়া বন্ধ করে শাওলির দিকে হতভম্ব হয়ে তাকালো। কি বলছো এসব? শাওলি শীতল কণ্ঠে বলল, আজকে রাতের মধ্যেই বাঘা বাঘা যত ডাক্তার আছে সবার নাম জোগাড় করবে তুমি। শাওলির কথায় আব্বার পাগলামি পুরোপুরি বন্ধ হয়ে গেল। তারপর মাসের পর মাস আব্বার শাওলি আমাকে নিয়ে বাংলাদেশের মোটামুটি সমস্ত ডাক্তারের কাছে ছুটে বেড়ালো। সব ডাক্তারই এক কথা বলল, ফ্ল্যাট এফেক্ট নামের এই অস্বাভাবিকতার কোনো সমাধান নেই। ওষুধপত্র দিয়ে যতটা পারা যায় আর কি। তার সাথে তারা একটা ভয়ঙ্কর আশঙ্কার কথা যোগ করল। এই উপসর্গ নাকি সাইকোপ্যাথির বড় একটা লক্ষণ। বেশিরভাগ সাইকোপ্যাথিক কিলারের মধ্যে এই উপসর্গ আছে। আমার আব্বা এসব কথায় বিন্দুমাত্র কান দেয়নি কখনো। কিন্তু 2 মাস পর আব্বা যখন বাসে ফিরে দেখল আমাদের সবার অতি আদরে তোতা পাখিটাকে বিড়াল কামড়ে গলা ছিঁড়ে মেরে ফেলে রেখে গেছে এবং আমি চুপচাপ পাখিটার মৃতদেহের দিকে তাকিয়ে আছি, আব্বা ভয় পেয়ে গেল। সেরাতে শাওলি আর আব্বার দুজনের প্রচণ্ড ঝগড়া হয়। আব্বা অস্থির গলায় শাওলিকে বোঝাতে চাইছে আমি আসলে মানসিকভাবে অসুস্থ একটা বাচ্চা। আমাকে তাই নিজের অজান্তে করে ফেলা কোনো ভয়ঙ্কর ভুল থেকে বাঁচাতে নার্সিংহোমে রাখা উচিত আপাতত। আমি সেদিন রাতের জন্য আব্বাকে দোষ দিতে পারি না। আব্বা তার সন্তানকে বাঁচাতে চেয়েছে। তার মনে হয়েছে তার ছেলেকে পুরোপুরি পাগল হয়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য এছাড়া আর কোনো সমাধান নেই। আব্বার কথা শুনে ঠান্ডা গলায় বলল, আব্বা আমাকে বাচ্চাদের মতো বুঝ দিতে যেও না, আমি অনার্স 3rd ইয়ারে পড়ি, এইসব কথায় আমি বোকা বনছি না। আব্বা ছোট্ট নিঃশ্বাস ফেলল। তুমি পারবে না, আমি পারবো। শাওলি জীবিকার ভঙ্গিতে বলল, তুমি পারবে মানে? তোমার পড়াশোনা? আব্বা তার কথা শেষ করার আগে শাওলি দুম করে বলে বসল, আমি ইয়ার গ্যাপ দেব। শাওলি, আব্বা কঠোর কণ্ঠে বলল, আব্বা তুমি যাকে নার্সিং হোমে পাঠাতে চাইছো সে আমার ভাই। আমার আম্মা ওকে আমার কাছে বিশ্বাস করে রেখে গেছে। শাওলের কণ্ঠে দৃঢ় থেকে দৃঢ়তর হলো। আর তুমি? তোমার ব্যাপারে আমি তোমার আম্মার কাছে কি জবাব দিব? আব্বা নিচু গলায় বলল, জবাব দেওয়ার প্রয়োজন নেই আব্বা, কারণ আম্মা খুব ভালো করেই জানে তার মেয়ে কেন এই কাজ করবে। শাওলি কোমল কণ্ঠে বলল, আব্বার কোনো কিছু বলেনি। তার মেয়ে তার ধাঁচিরে হয়েছে। কোনো কথায় তাকে কখনো তার নিজের সিদ্ধান্ত থেকে টলাতে যায়নি। তার মেয়েটাকেও যাবেও না। পরের দিন শাওলি আমাকে নিয়ে আমার রেগুলার সাইকিয়াট্রিস্টের কাছে গেল। সাইকিয়াট্রিস্ট বুড়ো মতো মানুষ, নাম ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন আমাকে সাধারণ 2-1টা ওষুধ দিয়ে যখন ঘস ঘস করে প্রেসক্রিপশন লিখছে তখন শাওলি দম করে বলে বসল, বস্তা বস্তা ঘুমের ওষুধ না দিয়ে কি করলে আমার ভাই ভালো হবে সেইটা বলেন। ডক্টর জাকির হোসেন শান্ত চোখে শাওলির দিকে তাকালো। মানসিক রোগের চিকিৎসায় অধৈর্য হলে চলে না। শাওলি মাথা চেপে প্রায় চেঁচিয়ে উঠল। এই এক কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাব এখন। ডক্টর জাকির হোসেন নির্বিকার কণ্ঠে বলল, সেই সম্ভাবনা আছে। শাওলি টেবিলে দুম করে কিল মারল। তার যে খাপছাড়া মেজাজ, তাতে পরের ঘটনা খুব সহজে বলে দেওয়া যায়। সে এক লাফে উঠে দাঁড়িয়ে বেচারা ডাক্তারের সাথে চিৎকার চেঁচামেচি করে তুলকালাম কাণ্ড ঘটিয়ে দেবে। কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে শাওলি তা করল না। সে মুখ তুলে তাকালো।
আমার মাথা গরম বোনের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। শাওলি তার চোখ মুছে সহজে বলল, ডক্টর সাহেব, আমি অধৈর্য হচ্ছি না। আমি জানতে চাইছি আমি কি করতে পারি আমার ভাইকে ঠিক করার জন্য। আমার মা এই বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে মারা গেছেন। ওর ব্যাপারে এত সহজে আমার জন্য হাল ছেড়ে দেওয়া সম্ভব না। বাংলাদেশের ডাক্তারদের হৃদয়হীনতার প্রসঙ্গে অনেক চটুল গল্প আছে, তার কোনোটাই সেদিনের ডাক্তার জাকির হোসেনের সাথে মেলেনি। ডক্টর জাকির হোসেন আমার বোনের দিকে তাকিয়ে অসম্ভব নরম কণ্ঠে বলল, আসলে হাল ছেড়ে দিবেন না? না, দিব না। শাওলি কঠিন কণ্ঠে বলল। ডক্টর জাকির হোসেন দীর্ঘ সময় জানলা দিয়ে বাইরে তাকিয়ে থেকে বলল, ছোট বাচ্চাকে ধরে ধরে অক্ষর লেখা শেখানো হয়, কিভাবে দেখেছেন? হ্যাঁ। শাওলি ছোট্ট করে উত্তর দিল, আপনার ভাইকে সেভাবে ধরে ধরে মানুষের আবেগ অনুভূতি ব্যাপারটা শেখান, একেবারে শুরু থেকে। ইমোশনগুলো তার ভিতর থেকে আসা দরকার নেই। তাকে বারবার বলতে থাকেন, এই বিষয়ে তোমার দুঃখ পাওয়া উচিত, এই বিষয়ে তোমার খুশি হতে হবে, হাসতে হবে। এক সময় গিয়ে সে এভাবেই অভ্যস্তই বয়ে যাবে, অন্তত স্বাভাবিক মানুষদের ভিড়ে টিকে থাকতে পারবে। ডক্টর জাকির হোসেন থেমে থেমে কথাগুলো বলল। শাওলি ঠোক গিলল। কিন্তু এভাবে কতদিন? হয়তো সারা জীবন। মিস সাদাত, মনোরোগ বিদ্যা খুব রহস্যময় একটা সাবজেক্ট। বেশিরভাগ জিনিসই পুরোপুরি সমাধান বলে কিছু নেই এখানে। কিন্তু আসার কথা এই যে মিরাক্কেল বলে একটা ব্যাপার আছে। একটু থেমেই ডক্টর জাকির হোসেন অসম্ভব রকম গলায় যোগ করল, আর আমার মনে হয় আপনার মতো বড় বোনরা এই টাইপের মিরাক্কেলগুলো ঘটাতে পারে। সেদিন বাড়ি যাওয়ার পথে শাওলি আমাকে আইসক্রিম কিনে দিল। একটা সময় আমি আইসক্রিমের জন্য পাগল ছিলাম, কিন্তু এখন নির্বিকার মুখে আইসক্রিম হাতে নিলাম। শাওলি শান্ত কণ্ঠে বলল, সাহিদ, তোর আইসক্রিম খেতে ভালো লাগে? আমি নিরুত্তাপ কণ্ঠে উত্তর দিলাম, লাগে। এখন থেকে যদি কোনো কিছু ভালো লাগে তাহলে মুখে বলবি থ্যাংক ইউ, আর খুশি হয়ে হাসবি। শাওলি একই গলায় বলল, আর হাসি না আসলে? আমি গলে পড়তে থাকা আইসক্রিমের দিকে তাকিয়ে বললাম, তাও হাসবি জোর করে। শাওলি অনমনীয় কণ্ঠে বলল, আচ্ছা হাসবো। আমি মাথা নাড়ালাম। আচ্ছা, এই যে আইসক্রিম কিনে দিলাম, কই হাসলি না তো? শাওলি একটু হাসল। আমি আইসক্রিমের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর শাওলির দিকে তাকিয়ে জোর করে হেসে বললাম, থ্যাংক ইউ আপা। শাওলি চুপ করে কিছুক্ষণ তাকিয়ে আমাকে আঁকড়ে ধরে হাওমাও করে কান্না করতে লাগলো। আমি বিভ্রান্ত গলায় বললাম, কেউ অকারণে কাঁদলে কি করবো আপা? শাওলি কাঁদতে কাঁদতে বলল, তার মাথায় হাত বুলিয়ে দিবি। গরমে আইসক্রিম গলে একাকার। এই অবস্থায় আমার হাতও চকলেটে আঠা আঠা হয়ে আছে। সে অবস্থায় আমি আপার মাথায় হাত বোলাতে লাগলাম। শাওলি বুঝতে পারছে তার মাথার চুল চকলেট ক্রিমে মাখামাখি হয়ে যাচ্ছে, কিন্তু সে আমাকে থামালো না। ভেজা চোখে আমার দিকে তাকিয়ে রইল। শাওলের সে দৃষ্টিতে আমি আচমকায় আম্মার ছায়া দেখলাম, আমার অতি পরিচিত পরম মমতাময়ী মায়ের ছায়া। তার পরের ঘটনা খুব ছোট। আমার মাথা গরম জেদি বোন আস্তে আস্তে আমার মাথায় মানুষের অনুভূতির ব্যাপারটা ঢুকিয়ে দিতে পড়ল। জোর করে নিজের অনুভূতি প্রকাশ করানো শিখল। মোটামুটি 1 বছরের মধ্যে আমি স্বাভাবিক জীবনে ফিরতে পারলাম। স্কুলে আমার অনুভূতির কমতির জন্য আমাকে এড়িয়ে চলতে অনেকেই, কিন্তু একেবারে পাগলের খাতে তুলে ফেলেনি কেউ। ততদিনে আমার অসম্ভব মেধাবী বোন তার একাডেমিক লাইফে অনেকখানি পিছিয়ে গেছে। তার দুটো বিখ্যাত ভার্সিটি স্কলারশিপের অফার বাতিল হয়ে গেছে। এমনি মাস্টার্সের মেজর পেতেও তার বেগ পেতে হচ্ছে, কিন্তু শাওলির হাতে বিন্দুমতো অনুশোচনা হতে দেখিনি আমি। সে হাই তুলে বলে, ওই ঘোড়ার ডিমের ভার্সিটির কপাল খারাপ যে ওরা আমার মতো জিনিয়াসকে পেল না। আমার মাঝে মাঝে অবাক লাগে শাওলি কিভাবে আমার জন্য এতটা করতে পারলো। তার নিজের আব্বা তার এই স্যাক্রিফাইসে খুশি না, তার ভবিষ্যৎ পুরোটা এলোমেলো। এমনকি সে যে তার ভাইয়ের জন্য এতটা করলো, সে ভাই নিজে কখনো এতটুকু কৃতজ্ঞতা বোধ অনুভব করবে না। করার সামর্থ্য সে ছেলেটার নেই, তবুও কেন শাওলি এতটা করলো আমার জন্য? এই প্রশ্নটা আমি শাওলিকে করেছিলাম 12 বছর পর, কোর্টের বাইরে। আব্বা আনুষ্ঠানিকভাবে আব্বাকে আইনি নোটিশ পাঠিয়েছে, তাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। অনেকটা তেজকর লিগ্যাল ভার্সন। শাওলি রিড করলে অবশ্যই আব্বা এই গাজুঘরের বয়স টিকত না, কিন্তু শাওলি রিড করল না, মেনে নিল। মামলার শেষ ডেট আজকে, মধ্যবিরতি চলছে। বিকেলের এজলাসে মামলার রায় হয়ে যাবে। আমি আর শাওলি বাইরে বসে আছি চুপচাপ। শাওলি আমার দিকে একটা আইসক্রিম বাড়িয়ে দিল, ঠিক 12 বছর আগের মতো করেই প্রশ্ন করল, সাইদ, আইসক্রিম খেতে তোর ভালো লাগে?
আমি হাত বাড়িয়ে আইসক্রিম নিলাম, উত্তর দিলাম না। শাওলি বেঞ্চে বসে পা নাড়াতে নাড়াতে বলল, আজকে রাতে আমার ফ্লাইট, তোর সাথে আর দেখা হবে বলে মনে হয় না। আমি শান্ত কণ্ঠে বললাম, আপা আমার কি তোমার পক্ষ নেওয়া উচিত? শাওলি পা নাচানো থামিয়ে আমার দিকে তাকালো, নরম গলায় বলল, তোর কি মনে হয়? আমি একই স্বরে বললাম, আমার তোমার পক্ষে থাকা উচিত আপা। যুক্ত অনুযায়ী পুরো ঘটনায় তোমার কোনো দোষ নেই। শাওলি দীর্ঘ সময় আমার দিকে তাকিয়ে অসম্ভব ঠান্ডা স্বরে বলল, সাইদ, দুনিয়ার সব কিছু যুক্তি দিয়ে দেখবি না, অনুভূতি আর বিচার করা শিখতে হবে তোর। আব্বার এখন তুই ছাড়া আর কেউ নাই, এই তথ্যটা জানিস তো। কন্যাক্ষরেও আব্বার স্বাদ ছাড়বি না, দুনিয়া উল্টে গেলেও। আমি আপার দিকে তাকালাম, নিচু গলায় বললাম, ঠিক আছে। শাওলি ছোট্ট করে শ্বাস ফেলল। আব্বাকে একবার সরি বলতে পারলে হতো, তাই না? কিন্তু আমি তো জানি আব্বার কি জেদ, আমার দিকে মুখ ফিরেও তাকাবেন না। তারপর হাসি হাসি স্বরে বলল, তুই কিন্তু নিজের যত্ন নিবি। কলেজে উঠেছিস না, কাপড়গুলো নিয়মিত ইস্ত্রি করাবি খালাকে দিয়ে। আর আপা, আমি জীবনে প্রথমবার শাওলিকে কথা শেষ করতে দিলাম না। আমার জন্য তুমি কেন এতটা করলে? তোমার এতক্ষণ স্যাক্রিফাইসের জন্য আমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা অনুভব করি না। এই তথ্য তুমিই তো সবচেয়ে ভালো জানো, তবুও কেন? শাওলি আমার প্রশ্নের উত্তর না দিয়ে খিলখিল করে হাসতে লাগলো। তুই তো অনেক বড় হয়ে গেছিস রে, এত বড় কবে হলি টেরও পেলাম না। তারপরে হাসতে হাসতে চোখের কোণে জমে ওঠা পানি মুছতে মুছতে বলল, আইসক্রিম শেষ কর গাধা, গলে পড়ে যাচ্ছে। আমি শাওলির কথা শুনলাম না। হাতের আইসক্রিম রেখে শাওলি মাথায় হাত বোলাতে লাগলাম। আমি জানি মানুষ কান্না করলে তার মাথায় হাত বুলিয়ে দিতে হয়। মেজর সাদাত তার দীর্ঘ গল্পের সমাপ্তি টানলো এখানেই। গল্প শেষ তামান্না। মেজর সাদাত সিগারেটের ছাই ঝেড়ে নির্বিকার কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।